মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষকদের ডিজিটাল কন্টেন্ট প্রতিযোগিতায় সারা দেশে জাতীয়ভাবে প্রথম স্থান অধিকারী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র নবম অধ্যায় ফিনান্সিয়াল স্টেটমেন্ট আর্থিক বিবরণী সম্পর্কে আলোচনা করতেছিলাম, যেটা আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র শেষ অধ্যায়। এবং আজকে আমাদের শেষ লেকচার এই অধ্যায়ের, যেহেতু 4টা লেকচারেই আমরা ট্রাই করতেছি এটা শেষ করার জন্য। তো আজকে আমরা সমন্বয় সংক্রান্ত আলোচনা করব, অর্থাৎ আজকের ক্লাস শেষে তোমরা সমন্বয়ের সঠিক উপস্থাপন তৈরি করতে পারবে। তোমাদের আর্থিক বিবরণীর বিগত 3টা লেকচারে আমি বেসিক আলোচনা থেকে শুরু করে এক ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী কিভাবে তৈরি করবে, বহুধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী কিভাবে তৈরি করবে এবং আর্থিক অবস্থার বিবরণীতে কোন কোন জিনিস যাবে সেই বিষয়গুলো সম্পর্কে ডিটেলস আলোচনা করার ট্রাই করেছি। তো আজকে আর্থিক বিবরণী করতে গিয়ে, বিশেষ করে আয় বিবরণী এবং আর্থিক বিবরণী করতে গিয়ে যে সমন্বয়গুলো আমরা প্রায় বিব্রত অবস্থায় পড়ি, সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রয়োজনীয় সমন্বয় সাধন যদি আমরা না করতে পারি, তাহলে আর্থিক বিবরণী প্রস্তুত করা আমাদের জন্য সো ডিফিকাল্ট। আমরা হিসাব বিজ্ঞানের শেষ চ্যাপ্টারে আছি। প্রথম যে চ্যাপ্টার আমরা যেটা শুরু করছিলাম, এ ইকুয়ালস টু এল প্লাস ওই, এরপর আমরা হিসাবের ডেবিট এবং ক্রেডিট এই ফাইনাল উপস্থাপনটা বা প্রেজেন্টেশনটা কিন্তু আমাদের ব্যালেন্স শিটের মাধ্যমে শেষ হয়ে যাবে, যেটাকে আমরা উদ্ধৃতপত্র বা আর্থিক অবস্থার বিবরণী নামে বলে থাকি। অ্যাকাউন্টিং ইকুয়েশনের ফাইনাল প্রেজেন্টেশনটা এই ব্যালেন্স শিটের মাধ্যমে শো করা হয়। তো এখানে ফাইনালি আমাদের সম্পদ একদিকে এবং অন্যদিকে দায় ও মালিকানা সত্ত্ব, এই দুইটা অবশ্যই ম্যাচ করতে হবে। এখন আমাদের এই রিপোর্ট, আর্থিক রিপোর্ট তৈরি করতে গিয়ে বা এই ফিনান্সিয়াল স্টেটমেন্টের যখন আমরা অ্যানালাইসিস করব, তখন আমাদের এই দেখা যাবে যে আমরা যদি আগেই আর্থিক বিবরণীটা সঠিকভাবে সমন্বয় সাধনটা যদি সঠিকভাবে না করি, সমন্বয়ের উপস্থাপনটা যদি সঠিকভাবে আমাদের আর্থিক বিবরণীতে না আসে, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আর্থিক বিবরণী বিশ্লেষণ করতে গিয়ে আমাদের আর্থিক বিবরণী বেশ কিছু সমস্যা সামনে চলে আসবে। তো আজকের ক্লাসটা এই জন্যই খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যে আর্থিক তথ্য ব্যবহারকারী যারা, তাদের জন্য এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট খুব দরকার, এবং আমাদের জন্য ব্যালেন্স শিট তৈরি করা বা আয় বিবরণী তৈরি করার জন্য অ্যাডজাস্টমেন্টগুলো যাতে ঠিকভাবে হয়, সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে আমাদের দুইটা গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট, একটা হলো ইনকাম স্টেটমেন্ট আর একটা হলো ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল কন্ডিশন, আর্থিক অবস্থার বিবরণী। আমরা যে অঙ্কগুলো লাস্ট ক্লাসে দেখেছি, যে একটা রেওয়া মিল আমাদের থাকে, রেওয়া মিলের নিচে আমাদের অতিরিক্ত কিছু তথ্য থাকে, যেগুলোকে কিন্তু আমরা সমন্বয় বলি। এখন এই সমন্বয়গুলো এমন হতে পারে যে আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণীতে যায়। সাধারণত সমন্বয় কমপক্ষে 2বার যাবে, যে কোনো সমন্বয় কমপক্ষে 2বার যাবে, এর বেশিও কিন্তু আসলে যেতে পারে। নর্মালি দেখা যায় একটা সমন্বয় বিশদ আয় বিবরণীতে একবার যায়, আবার আর্থিক অবস্থার বিবরণীতে একবার যায়, আবার কোনো কোনো সমন্বয় আছে এর চেয়েও বেশি যেতে পারে। তো সেগুলো সম্পর্কে আমরা আজকের ক্লাসে ইনশাআল্লাহ ডিটেলস আলোচনা করব, এবং ক্লাসটা তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, রেওয়া মিলে সম্পত্তি, দায়, আয়, ব্যয় এবং মূলধন এই 5 ধরনের হিসাব থাকে, যেটা কিন্তু আমরা লাস্ট ক্লাস থেকে জেনেছি যে এই 5 ধরনের হিসাব আমাদের থেকে থাকে, বা এই 5 ধরনের হিসাব আমরা বিশেষ করে আমরা যে আধুনিক পদ্ধতিতে যে হিসাবের শ্রেণী বিভাগ, সেখানেও কিন্তু আমরা এই 5 ধরন সম্পর্কে জেনেছি। তো সম্পত্তি, দায়, আয়, ব্যয় এবং মূলধন এই 5 ধরনের হিসাব কিন্তু রেওয়া মিলে থাকে। রেওয়া মিল থেকে এই 5 ধরনের হিসাব নিয়ে আমরা কিন্তু আর্থিক বিবরণী প্রস্তুত করি। হিসাব বিজ্ঞানের যে ম্যাচিং প্রিন্সিপাল অনুসরণ করে আর্থিক বিবরণীর বিশদ আয় বিবরণী তৈরি করা হয়। একটি নির্দিষ্ট হিসাব মেয়াদের সকল মুনাফাজাতীয় আয়কে বিশদ আয় বিবরণীতে লিপিবদ্ধ করা হয়। ওই হিসাব মেয়াদের পূর্বের বছর এবং পরের বছরের কোনো আয় ব্যয় চলতি বছরের কোনো আয় ব্যয় বলে গণ্য করা যাবে না। আমরা পূর্বেই বলেছি যে সাধারণত রেওয়া মিলের তথ্যাদির ভিত্তিতে আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। এ কথাটি সম্পূর্ণ সঠিক নয়,
কারণ রেওয়া মিলে সব তথ্য অন্তর্ভুক্ত করা যায় না, রেওয়া মিল মিলে গেলেও বেশ কিছু তথ্য থেকে যায়। রেওয়া মিলের বাইরেও এরকম প্রচুর তথ্য থাকে, যেমন বকেয়া বা অগ্রিম আইটেম, সমাপনী মজুত পণ্য। এই আইটেমগুলো রেওয়া মিলে দেখানো যায় না। আর্থিক বিবরণী প্রস্তুতের সময় এই তথ্যগুলো হিসাবভুক্ত করতে হয়। রেওয়া মিলের বহির্ভূত এই সকল তথ্য হিসাবভুক্ত করার পদ্ধতিকে সমন্বয় সাধন বলে। তো সেই তথ্যগুলোই শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন দেখব। যেমন বকেয়া খরচ। যেমন আমি যদি উদাহরণস্বরূপ বলি যে ধরো একটা প্রতিষ্ঠানে চলতি বছরের বেতন বাবদ ২০০০ টাকা বকেয়া রয়েছে, অথচ আমরা হিসাবভুক্ত হয়নি এটা বলা আছে। এক্ষেত্রে বিশদ আয় বিবরণীতে এই যতটুকু আমাদের বেতন হিসাবভুক্ত হয় নাই সেটাকে কিন্তু খরচ দেখাতে হবে। ব্যয় বৃদ্ধি পেয়েছে যেহেতু ব্যয় ডেবিট। একই সাথে যতটুকু আমাদের বেতন চলতি বছরে আমরা হিসাবভুক্ত করি নাই সেই বেতনটা আমাদের ব্যয় বকেয়া অবস্থায় আছে, তাই দায় হিসাবে আর্থিক অবস্থার বিবরণীতে দেখাইতে হবে। তার মানে আমরা যদি এই লেনদেনটা দেখি সেক্ষেত্রে বন্ধুরা যে এখানে আমাদের বেতনের আইটেমটা একবার আমরা বিশদ আয় বিবরণীতে দেখাইলাম বেতন খরচ নামে, আবার আর্থিক অবস্থার বিবরণীতে আমরা দেখাইলাম দায় নামে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো যে রেওয়া মিলের পরবর্তীতে বেশ কিছু সমন্বয় থাকতে পারে যেটা দুই জায়গায় যেতে পারে। যেরকম এরকম আর একটা লেনদেন আমি যদি একটু তোমাদেরকে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা। অগ্রিম ব্যয়। কোনো প্রতিষ্ঠানের চলতি বছরের কোনো খরচের মধ্যে অগ্রিম কোনো খরচ থাকলে সেটা বিশদ আয় বিবরণীতে আমাদের বাদ যাবে, একবার যাবে বিশদ আয় বিবরণীতে। এবং বিশদ আয় বিবরণীতে কি থেকে বাদ যাবে? ওই সংশ্লিষ্ট খরচ থেকে, মানে অগ্রিম খরচ থাকলে বাদ যায় আর বকেয়া খরচ থাকলে যোগ যায়। এটা আবার চলতি সম্পত্তিও দেখাইতে হবে, তার মানে দুইটা জায়গায় গেল। যদি বকেয়া কোনো আয় থাকে, কোনো প্রতিষ্ঠানের নির্দিষ্ট হিসাবকালে কোনো মুনাফা জাতীয় আয় বকেয়া থাকলে বিশদ আয় বিবরণীতে এটা সংশ্লিষ্ট আয়ের সাথে যোগ করতে হবে এবং আর্থিক অবস্থার বিবরণীতে এটা চলতি সম্পদ হিসাবে দেখাতে হবে। এরকম বেশ কিছু আইটেম আছে, আমরা যদি দেখি অগ্রিম প্রাপ্ত আয় যেটাকে আমরা বলি অনুপার্জিত আয়। তো এই অনুপার্জিত আয় আয় হিসাবে আমরা গণ্য করি, এই কারণে এটা আয়ের সাথে যোগ হবে, আবার এটা দায় পাশে যাবে। সমাপনী মজুত পণ্য একটা আইটেম আছে, আমাদের দেখি সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য ব্যবসায়ের শেষে কিছু না কিছু আমাদের কিন্তু পণ্য থেকে যায়, হ্যাঁ। তো রক্ষণশীলতা নীতি অনুযায়ী সমাপনী মজুত পণ্যের ক্ষেত্রে বাজার মূল্য এবং এর ক্রয় মূল্যের ভিতরে যেটা কম, সমাপনী মজুত পণ্যের ক্ষেত্রে ক্রয় মূল্য এবং বাজার মূল্যের ভিতরে রক্ষণশীলতা নীতি অনুযায়ী যেটা কম সেটাই আমরা এটা ধরব। এরপর আমাদের অবচয় আছে। অবচয় সম্পর্কে আমরা লাস্ট ক্লাসে আলোচনা করছি, অষ্টম অধ্যায় লাস্ট যে আমাদের ক্লাসগুলো হয়েছিল অষ্টম অধ্যায় সেখানে। তো অবচয় একটা খরচ, এটা একবার আয় বিবরণীতে দেখাতে হয়, আবার আর্থিক অবস্থার বিবরণীতে পঞ্জীবিত অবচয় নামে সংশ্লিষ্ট সম্পত্তি হিসাব থেকে এটা কি করতে হবে সেক্ষেত্রে বন্ধুরা বাদ দিয়ে দেখাতে হবে। অনাদায়ী পাওনা আছে। অনাদায়ী পাওনা যতটুকু আদায় হবে না এটা একবার বিশদ আয় বিবরণীতে খরচ হিসাবে দেখাতে হয়, আবার আর্থিক অবস্থার বিবরণীতে দেনাদার থেকে এটা বাদ দিতে হয়। এমন আরো বেশ কিছু আইটেম, আমি যদি আইটেমের কথা বলি, অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে। অনাদায়ী পাওনা সঞ্চিতি অর্থাৎ দেনাদারের কাছ থেকে তুমি যেটা সম্পূর্ণ শিওর না, হ্যাঁ, দেনাদারের কাছ থেকে তুমি যেটা শিওর না যে কত তোমার দেনাদার হবে বা সামনের বছর, তো সেক্ষেত্রে আমরা শতকরা হারে অনাদায়ী পাওনা ধরি। এই অনাদায়ী পাওনা সঞ্চিতি সাধারণত আমরা আগের সিস্টেমে যেগুলো করেছি বিশদ আয় বিবরণীতে পরিচালনা খরচ হিসাবে দেখাই, পুরাতনটা থাকলে বাদ দিই এবং আর্থিক অবস্থার বিবরণীতে এটা দেনাদার থেকে বাদ দিই। অব্যবহৃত মনিহারি এটা একটা সম্পদ, এটা আমরা আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ পাশে নেই, আবার অনেক সময় দেখা যায় অব্যবহৃত মনিহারি যদি থেকে যায় সেক্ষেত্রে আমরা বিশদ আয় বিবরণীতে মনিহারি খরচ থেকে বিয়োগ করি। এরভাবে আরও কিছু আমাদের আইটেম আছে, এগুলো আমরা এখনই দেখব, পুরো ডিটেলসটা আমরা দেখব, আমি জাস্ট এখন বেসিকটা আলোচনা করতেছি। বিলম্বিত খরচ খুবই গুরুত্বপূর্ণ, যেমন বিজ্ঞাপন খরচ। বিজ্ঞাপন খরচের ক্ষেত্রে বিলম্বিত যে অংশটা আছে, বিলম্বিত অংশটা আমরা বিজ্ঞাপন থেকে বিলম্বিত খরচটা আমরা বাদ দেই। আবার আর্থিক অবস্থার বিবরণীতে এটা আসলে অলীক সম্পদ, এটাকে বলা হয় অবলোপনযোগ্য ব্যয় বা অসমন্বিত ব্যয়, অলীক সম্পদের মতো। তো সেটা আবার আমরা সম্পদ পাশে দেখাই, এটা হলো এই বিলম্বিত বিজ্ঞাপনের একটা
এরপর আছে আমাদের দুর্ঘটনায় বা আগুনে বিনষ্ট পণ্য। অনেক সময় দেখা যায় আমাদের পণ্য আগুনে বিনষ্ট হয়। বিশেষ করে সমাপনী মজুত পণ্যের আগে আগুন লাগতে পারে, সমাপনী মজুত পণ্যের পরে আগুন লাগতে পারে। তো এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। না হলে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমরা ভুল করব। ক্রয় বিক্রয়ের মধ্যে ভ্যাট, অনেক সময় ক্রয় বিক্রয়ের উপরে আমাদের ভ্যাট ধরতে হয়। ১৯৯১ সালের ভ্যাট আইন অনুযায়ী আমরা সাধারণত ১৫% ভ্যাট ধরি। কিন্তু ভ্যাট সহ যদি থাকে বা ক্রয় এবং বিক্রয়ের ভিতরে যদি ভ্যাট অন্তর্ভুক্ত থাকে, সেক্ষেত্রে আমরা গুণ ১৫ ভাগ ১১৫ বা গুণ ৩ ভাগ ২৩ দেখাই আরকি। তো এখন বেশ কিছু আর্থিক অবস্থার বিবরণীর এমন কতিপয় আইটেমগুলো সম্পর্কে আমরা একটু দেখব। প্রথমেই আমরা সমাপনী মজুত পণ্য সম্পর্কে দেখব। তো সমাপনী মজুত পণ্যের আইটেমটা আমি যদি দেখাই, সমাপনী মজুত পণ্য ১,০০০ টাকায় মূল্যায়ন করা হয়েছে। সমাপনী মজুত পণ্য কত টাকায় মূল্যায়ন করা হয়েছে? ১,০০০ টাকায়। তাহলে এটা দুইবার যাবে। প্রথম যাবে কোথায়? বিশদ আয় বিবরণীতে। বিশদ আয় বিবরণীতে কোথায় যাবে? শিক্ষার্থী বন্ধুরা, বিশদ আয় বিবরণীতে যাবে আমরা যখন বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করব। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে প্রারম্ভিক মজুত, ক্রয় এবং ক্রয় সংশ্লিষ্ট আরো খরচ থাকবে। সেখান থেকে সমাপনী মজুত পণ্য একবার বাদ যাবে। আবার আর্থিক অবস্থার বিবরণীতে সমাপনী মজুত পণ্য সম্পদ পাশে যাবে। আমরা বলছি যে প্রত্যেকটা সমন্বয় কমপক্ষে ২ জায়গায় যায়। তো সমাপনী মজুত পণ্যের বিষয়টা আমরা দেখলাম। এখন আমরা আরেকটা আইটেম দেখি, এটা একটু ব্যতিক্রমী আইটেম। আমি একটু ব্যতিক্রমী আইটেমটা তোমাদের দেখাই। এখানে আইটেমটা কি আছে? সমাপনী মজুত পণ্য আছে ১,০০,০০০, যার ভিতরে অব্যবহৃত মণিহারি আছে ১,০০০। আবার রেওয়া মিলে আমাদের প্রশ্ন যেটা দেওয়া থাকবে, রেওয়া মিলে আবার মণিহারি আছে ৪,০০০ টাকা। এই সমন্বয়টা আমরা কিভাবে দেখাবো? তো সমাপনী মজুত পণ্য ১,০০,০০০, যেখানে অব্যবহৃত মণিহারি আছে ১,০০০। তার মানে সমাপনী মজুত পণ্যের ভিতরে ভুলক্রমে আমরা অব্যবহৃত মণিহারি অন্তর্ভুক্ত করেছি। আমরা হয়তো, তোমাদের মনে আছে কিনা, হিসাব বিজ্ঞান প্রথম পত্র ৪র্থ অধ্যায় রেওয়া মিলের একটা অংশ ছিল ভুল সংশোধনী জাবেদা। ওখানে কিন্তু এই জাবেদাটা আমরা দেখেছিলাম। অব্যবহৃত মণিহারি হিসাব ডেবিট, সমাপনী মজুত পণ্য ক্রেডিট। তার মানে অব্যবহৃত মণিহারিকে আমাদের আলাদা করতে হবে। অব্যবহৃত মণিহারিকে কি করতে হবে? আলাদা করতে হবে। যেমন দেখো, আমি তোমাদেরকে আইটেমটা দেখাই। সমাপনী মজুত পণ্য থেকে আগে এই অব্যবহৃত মণিহারি আলাদা করতে হবে। এই যে দেখো, সম্পদ পাশে যখন সমাপনী মজুত পণ্য আমরা নিব, তখন কিন্তু এই অব্যবহৃত মণিহারিটা বাদ দিতে হবে। কেন বাদ দিতে হবে? কারণ এটা আলাদা হিসাব। মজুত পণ্য বলতে বোঝাচ্ছে ক্রয় বা ব্যয় পণ্য সরাসরি, আর মণিহারি বলতে বোঝায় কাগজ, কলম, পেন্সিল। দুইটার কিন্তু রিপোর্টিংস দুই রকম হবে। যেহেতু সমাপনী মজুত পণ্যের ভিতরে অন্তর্ভুক্ত আছে, তাই অব্যবহৃত মণিহারিকে আগে আলাদা করতে হবে। তাহলে সমাপনী মজুত পণ্য যেখানে যেখানে আছে, এখানে একটা আছে দেখো, এখান থেকেও ১,০০০ টাকা বাদ দিছে, এখান থেকেও ১,০০০ টাকা বাদ দিছে। ওকে, এখন এই অব্যবহৃত মণিহারি এইটা নিজেই কিন্তু একটা আবার সম্পদ। অব্যবহৃত মণিহারি এটা নিজেই একটা কি? সম্পদ। তাই এটা আবার দুইবার যাবে। এই লেনদেনটা, অব্যবহৃত মণিহারি এই লেনদেনটা কিন্তু দুইবার যাবে। কোথায় কোথায় যাবে? অব্যবহৃত মণিহারি একটা সম্পদ, চলতি সম্পদে যাবে। আবার আমরা জানি যে মণিহারি যদি থাকে, যেমন রেওয়া মিলে আমাদের মণিহারি আছে, মণিহারি একটা খরচ। তো মণিহারি খরচ থেকে এই অব্যবহৃত মণিহারি বাদ যাবে, কারণ সব মণিহারি তুমি খরচ করতে পারো নাই। ঠিক আছে? কারণ রেওয়া মিলের আমরা সমাপনী মজুত পণ্যের ভিতরে রেওয়া মিলের পরে যে অতিরিক্ত তথ্য থাকে, সেখানে দেখছি যে অব্যবহৃত মণিহারি হিসাবে ১,০০০ টাকা এখানে অন্তর্ভুক্ত আছে। এখানে ১,০০০ টাকা অন্তর্ভুক্ত আছে। এই ১,০০০ টাকা যেহেতু অন্তর্ভুক্ত আছে, এটা তো তুমি খরচ করতে পারো নাই। ঠিক আছে? কিন্তু তুমি তো মণিহারিতে খরচ দেখাইছো ৪,০০০। তাই এটা আমাদের একদিক দিয়ে সম্পদ বাড়বে। এই যে সম্পদ বাড়ছে, আবার মণিহারি থেকে এটা বাদ যাবে। তার মানে আল্টিমেট এই আইটেমটা কয়বার গেল? ৪ বার। একটু আগে আমি তোমাদেরকে বলছি যে যেকোনো আইটেম কমপক্ষে ২ বার যাবে, কিন্তু এই আইটেমটা কয়বার গেল? ৪ বার। তো এই বিষয়গুলো একটু আমাদের কেয়ারফুল থাকতে হবে শিক্ষার্থী বন্ধুরা। তো এখন আমরা আরো গুরুত্বপূর্ণ একটা জার্নাল দেখব, সমাপনী অ্যাডজাস্টিং এন্ট্রিজ দেখব, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা সবসময় পরীক্ষায় আসে। সেটা হলো সমাপনী মজুত পণ্য ১,০০০ টাকা মূল্যায়ন করা হয়েছে। এই মূল্যায়নের পরই ১০,০০০ টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়েছে এবং বীমা কোম্পানি কোনো ক্ষতি পূরণ দেওয়ার জন্য আমাদের রাজি হয় নাই। এই লেনদেনটা খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবা,
আগুন আগে লাগলে ঝামেলা কম, আগুন পরে লাগলে ঝামেলা বেশি। যেমন তুমি যদি মেয়ে হয়ে থাকো, সে ফর এক্সাম্পল তোমার একটা বয়ফ্রেন্ড আছে, আমি আশা করি সবাই পবিত্র, কারো বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড নাই, জাস্ট আমি ধরে নিলাম অঙ্কের খাতিরে। যারা ছেলে তারা ধরে নাও তাদের একটা গার্লফ্রেন্ড আছে, আর যারা মেয়ে তাদের ধরে নাও বয়ফ্রেন্ড। যাই হোক, আমি জাস্ট অঙ্কের খাতিরে বোঝার জন্য এটা দিয়েছি, এখানে সিরিয়াসলি হওয়ার কিছু নাই। এখন তোমার সাথে যে বয়ফ্রেন্ড, তার সাথে যদি তোমার ব্রেকআপ মানে আমরা এটা ধরে নিলাম আগুন লাগছে, এই ব্রেকআপটা যদি তোমার বিয়ের আগেই ঘটে তাহলে কি হবে? ঝামেলা কম। তাহলে ঝামেলা কম, কারণ তুমি বিয়ের আগেই যদি তার সম্পর্কে সবকিছু জানতে পারো যে সে তার মানে ক্যারেক্টার ভালো না, বা সে আরো কয়েক জায়গায় এনগেজড, তাহলে এই ব্রেকআপটা বা আগুন তোমার বিয়ের আগে যদি আগুনটা লাগে, আগুন তোমার আগে লাগছে, ঠিক আছে, মানে আগেই তুমি ঝামেলা মিটাই ফেলছো, তাহলে আগুন যদি আগে লাগে তাহলে তোমার ঝামেলা কম, ঠিক আছে। আগুন আগে লাগলে কি শিক্ষার্থী বন্ধুরা? ঝামেলা কম, এটা মাথায় ঢুকাই রাখো। আগুন যদি আগে লাগে তাহলে ঝামেলা কম। আর আহ, আগুনটা যদি পরে লাগে, আগুনটা যদি পরে লাগে, বয়ফ্রেন্ডকে তুমি বিয়ে করে ফেললে বা গার্লফ্রেন্ডকে তুমি বিয়ে করে ফেললে, বিয়ের পর জানলা যে তার ভিতর অনেক ঝামেলা, ঠিক আছে, সে তোমাকে রেখা অন্য জায়গায় সময় দেয়, বুঝছো? সে জাতীয় লিগেও খেলে, আবার সে চুক্তি করছে যে জাতীয় লিগেই খেলবে, অন্য কোথাও খেলবে না, কিন্তু সে দেখা যায় আইপিএল এ যেও ক্রিকেট খেলে, বিভিন্ন জায়গায় সে এনগেজড, তার মানে এর ঝামেলা বেশি। আমি আবারও বলতেছি, সিরিয়াসলি নিও না, জাস্ট অঙ্ক করার স্বার্থে। আগুন পরে লাগলে ঝামেলা বেশি, আর আগুন আগে লাগলে ঝামেলা কম। যদি আগুন আগে লাগে তাহলে কিন্তু তোমরা দুইজনই জড়িত, আর কেউ কিন্তু বিষয়টা জানাজানি হলো না, তার মানে এখানে এফেক্টেড হবে দুইজন, বা দুই জায়গায়, আমরা বলতে পারি দুই জায়গায় এফেকশনটা হবে বা এফেক্টেড হবে, ঠিক আছে। কারা কারা? এই দুইজন, ছেলে এবং মেয়ে, তাদের ভিতরে আগুন লাগছে, ব্রেকআপের হয়ে গেছে, বিয়ের আগেই ঝামেলা লাগছে, তারা বুঝে গেল যে তাদের ভিতরে সমস্যা। কিন্তু আগুন যদি পরে লাগে তাহলে কিন্তু শুধুমাত্র তোমরা দুইজন না, তোমাদের দুইজনের সাথে আরো দুইটা ফ্যামিলি জড়িত, তার মানে ঝামেলাটা চার জায়গায় লাগছে। এক, মেয়ের ফ্যামিলিতে, ছেলের ফ্যামিলিতে, এই দুই জায়গায়, আবার মেয়ের ভিতরে ঝামেলা, ছেলের ভিতরে ঝামেলা, তার মানে আগুন যদি পরে লাগে সেক্ষেত্রে বন্ধুরা তাহলে ঝামেলাটা কয় জায়গায়? চার জায়গায়। আর আগুন আগে লাগলে ঝামেলা দুই জায়গায়। মাথার ভিতরে সেট করো, বিয়ের আগে আগুন লাগা ভালো, বিয়ের পরে আগুন লাগা ভালো না, মুখস্থ করো। বিয়ের আগে আগুন লাগা ভালো, বিয়ের পরে না, বিয়ের আগে আগুন লাগা ভালো না, বিয়ের পরে আগুন লাগা, বিয়ের আগে আগুন লাগা ভালো, বিয়ের পরে আগুন লাগাটা ভালো না। দেখো, এই আগুন নিয়ে কথা বলতে বলতে আমি নিজেই কিন্তু প্যাচ লাগাই ফেলছি। তার মানে বিয়ের আগে যদি আগুন লাগে জাস্ট দুইটা মানুষ এফেক্টেড হবে, ছেলে এবং মেয়ে, বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড। আর বিয়ের পরে যদি আগুন লাগে আরো দুইটা ফ্যামিলি এফেক্টেড হবে। এখন আসো, সমাপনী মজুত পণ্যের আগে যদি আগুন লাগে, অর্থাৎ সমাপনী মজুত পণ্য নির্ণয়ের আগে যদি আগুন লাগে তাহলে ঝামেলা কম। এই সমন্বয়টা দুই জায়গায় যাবে, দুইবার যাবে। জাস্ট দুই যেহেতু সমাপনী মজুত পণ্য মূল্যায়নের আগে আগুন লাগছে, তার মানে এটা তুমি দুইটা জায়গায় গিয়ে কিন্তু তুমি এটা ডিসপুট করতে পারো। এক, এটা তোমার ক্রয় থেকে একবার বাদ যাবে অগ্নিবিনষ্ট পণ্য নামে, আর একবার তুমি এটা অন্যান্য ব্যয় বা অপরিচালন ব্যয়ের ভিতরে দিবা অগ্নিবিনষ্ট ক্ষতি নামে, জাস্ট দুইবার। আর সমাপনী মজুত পণ্য মূল্যায়নের পরে যদি আগুন লাগে সেক্ষেত্রে কিন্তু চারটা জায়গায় যাবে। এই দুই জায়গায় তো যাবি, অর্থাৎ ক্রয় থেকে একবার বাদ যাবে, অপরিচালন ব্যয়ের ভিতরে একবার আসবে, আর দুইবার দুই সমাপনী মজুত পণ্য থেকে এটা বাদ যাবে, কারণ তখন নতুন করে আবার তুমি মজুত পণ্য যেগুলো পোড়া লাগছে সেগুলো বাদ দিয়ে আবার নতুন করে মজুত পণ্য গুনে ফ্যাক্টরি তালামারে আসবে। অর্থাৎ আমরা 31শে ডিসেম্বর তারিখে গিয়ে কিন্তু আমরা এগুলো দেখি
আমাদের যে ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিতে সবকিছু কত আছে এবং বছর শেষে 31শে ডিসেম্বর আমরা হিসাব করে আসি যে এত আমাদের মজুত পণ্য রয়ে গেছে, যেটাকে আমরা আনইউজড বা ইন্ডিং ইনভেন্টরি বলি। তো এরপর যদি আগুনটা লাগে তাহলে কিন্তু তোমাকে আবার নতুন করে মূল্যায়ন করতে হবে, ঠিক আছে? তো এখন আমরা আমাদের উদ্দীপকের যে আইটেমটা আছে, দেখো এখানে সমাপনী মজুত পণ্য আছে 1000 টাকা, ঠিক আছে? এখন এই মূল্যায়নের পরক্ষণে কিন্তু আগুন লাগছে, মূল্যায়নের পরক্ষণে আগুন লাগছে, তার মানে সমাপনী মজুত পণ্য মূল্যায়নের পরে আগুন লাগছে। এটা কয়বার যাবে? 4 বার। এটা কয়বার যাবে শিক্ষার্থী বন্ধুরা? 4 বার। আমি সেই 4 বার, সেই 4টা জায়গা আমি আইডেন্টিফাই করে দেই। দেখো এই এই একবার, এই যে এই একবার, ঠিক আছে? এরপর হলো এখানে একবার, 2 বার, তারপর হলো সমাপনী মজুত পণ্য থেকে এটা বাদ দেওয়া আছে, নতুন করে সমাপনী মজুত পণ্য ডিল করা হয়েছে এই একবার, 3 বার, আবার এখানেও একবার সমাপনী মজুত পণ্য থেকে ডিল করা হয়েছে, তার মানে মোট 4 বার। দেখো তাহলে আগুনটা পরে লাগলে ঝামেলা বেশি, 4 বার গেছে। আর আগুনটা যদি আগে লাগে তাহলে যাবে 2 বার। পরের উদাহরণটাই আমরা সেটা দেখব। এখন আসো আমরা দেখি কিভাবে কিভাবে 4 বারের হিসাব হলো। এটা একটু ভালো করে তোমরা খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা। আচ্ছা, প্রথমে দেখো আমাদের আগুন যেহেতু পরে লাগছে, তার মানে আমাদের এখানে যে সমাপনী মজুত পণ্য আছে 1 লাখ, ঠিক আছে? যেহেতু আগুন পরে লাগছে, এখন এই 10,000 টাকা অগ্নিবিনষ্ট পণ্য তুমি সমাপনী মজুত পণ্য থেকে বাদ দেবা, কারণ এই পণ্যগুলো অসুস্থ হয়ে গেছে, পুড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তাহলে 1 লাখ থেকে এই 10,000 টাকা যদি আমরা বাদ দিই তাহলে আমাদের সমাপনী মজুত পণ্য এখানে কত আসে? 90,000। তার মানে এখানে অগ্নিবিনষ্ট পণ্য বাদ দেওয়া হয়েছে। ঠিক একইভাবে আমরা যখন চলতি সম্পদ পাশে সমাপনী মজুত পণ্য দেখাবো তখন এই 10,000 টাকা অগ্নিবিনষ্ট পণ্য বাদ দেব। ওকে? আর অগ্নিবিনষ্ট পণ্যর কারণে আমাদের ক্রয়কৃত পণ্যের ব্যয় কমে যাবে। অগ্নিবিনষ্ট পণ্যের কারণে কি হবে? ক্রয়কৃত পণ্যের ব্যয় কমে যাবে। তাই আমাদের ক্রয় থেকে অগ্নিবিনষ্ট পণ্যটা বাদ দিতে হবে। এটার যুক্তি হলো, যখন তুমি পণ্য কিনছিলা, ক্রয় নিজেই কিন্তু একটা ব্যয়, ক্রয় নিজেই একটা কি? ব্যয়। এখন তুমি এখানে অগ্নিবিনষ্ট পণ্য যেটা আছে শিক্ষার্থী বন্ধুরা, এই অগ্নিবিনষ্ট পণ্যকে কিন্তু তুমি আলাদাভাবে অপরিচালন ব্যয়ের ভিতরে দেখাবা। তাহলে আলটিমেট কিন্তু তুমি একটা পণ্যকে 2 জায়গায় ব্যয় হিসেবে দেখাতে পারো না। একবার ক্রয় হিসাবে ব্যয় দেখাবা, আবার তুমি অগ্নিবিনষ্ট পণ্য হিসেবে ব্যয় দেখাবা, তাহলে 10,000 টাকা তো আসলে 2 জায়গায় দেখানো যায় না। যেহেতু পণ্য কিনছিলা ব্যবহার করার জন্য, এটা তোমার ব্যয় হয়েছিল, কিন্তু সেই পণ্য আগুনে লাগার কারণে ক্রয়কৃত পণ্যের ব্যয় তুমি কমায় দেবা। তাহলে আগুন পরে লাগার কারণে এই এই শব্দটার কারণে আমি এখানে একটা শব্দ ইন্ডিকেট করে দিচ্ছি। এই যে দেখো, এই মূল্যায়নের পরক্ষণে, তার মানে আগুনটা কি? পরে লাগছে। এই মূল্যায়নের পরক্ষণেই কিন্তু আগুনটা লাগছে, ঠিক আছে? এই পরে লাগার কারণে, ঠিক আছে, আমাদের কি হয়েছে? বিয়ে হওয়ার পর ব্রেকআপ হয়েছে, তাই না? তার মানে দুইটা ফ্যামিলি এবং 2 জন মানুষ, 4 জন আক্রান্ত হবে। 4 জন আক্রান্ত হবে মানে এই আইটেমটা 4 জায়গায় যাবে। আর যদি আগুনটা আগে লাগতো তাহলে কিন্তু শুধুমাত্র 2টা মানুষ এফেক্টেড হইতো, 2টা ফ্যামিলি এফেক্টেড হইতো না। মানে আগুন আগে লাগলে ঝামেলা কম হবে, তার মানে 2 জায়গায় যাবে আর কি। তো ওই লেনদেনটাই আমরা একটু দেখি। এই যে নিচের লেনদেনটা দেখলে আমাদের সেই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা নিচের লেনদেনটা একটু দেখি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। আচ্ছা, নিচের লেনদেনটা আমাদের এসে গেছে, আমি লেনদেনটা একটু পড়তেছি, তোমরা একটু খেয়াল করো। আচ্ছা, এখানে আমাদের আছে সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 1 লাখ। এই মূল্যায়নের আগে পণ্য আগুনে বিনষ্ট হয়েছে। এই মূল্যায়নের আগে পণ্য আগুনে বিনষ্ট হয়েছে। পরের লাইনটা আমরা পরে পড়তেছি, ওটা আমরা একটু পরে পড়ি। এই অংশটা আমরা পরে পড়ি। এই যে এই অংশটা, এটা একটু পরে পড়ি, এটা আমরা একটু পরে পড়ি, এটা আমরা আগে আমরা এইটার হিসাব করি। তার মানে এখানে আগুনটা কিন্তু আগে লাগছে, ঠিক আছে? তাহলে আগুন আগে লাগছে মানে ব্রেকআপ আগে হয়েছে, বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের মধ্যে ব্রেকআপ আগে হয়ে গেছে, তাহলে ঝামেলা কম। জাস্ট 2 জায়গায় যাবে। এক, ক্রয়কৃত পণ্যের ব্যয় থেকে এই 20,000 টাকা বাদ যাবে, ঠিক আছে? আর হলো এটা একটা অপরিচালন ব্যয়। অগ্নিবিনষ্ট ব্যয়টা কি? একটা অপরিচালন ব্যয়। তার মানে কয় জায়গায় আসছে? 2 জায়গায়।
দেখো, সমাপনী মজুত পণ্যের সাথে কিন্তু এই অগ্নিবিনষ্ট পণ্যটা আসে নাই, এখানেও আসে নাই, আবার এখানেও আসে নাই। কেন আসে নাই? কারণ আগুনটা যেহেতু আগে লাগছে, এই অগ্নিবিনষ্ট পণ্য বাদই ফাইনাল মূল্যায়ন করা হয়েছে সমাপনী মজুত পণ্য 1,00,000 টাকা। সমাপনী মজুত পণ্য ফাইনালটাই ঠিক আছে, নতুন করে আর হাত দেওয়ার দরকার হয়নি। তার মানে ব্রেকআপটা যেহেতু আগে হয়েছে ভালো হয়েছে, যার যার ভুল নিজেরা বুঝতে পারছে। এখন ওই মেয়ে যাকে বিয়ে করবে বা এই ছেলে যাকে বিয়ে করবে সবাই বাংলা সিনেমার শেষ সিনের মতে সুখে শান্তিতে বসবাস করবে, ঝামেলা কম। এখন প্যাঁচটা আবার এখানে একটু দিয়ে রাখছে, এখানে একটু হালকা একটু প্যাঁচ আছে, ঠিক আছে? একটু প্যাচ, সেটা হলো তোমার যে আগুন যা লাগছে, আমরা জানি ফিনান্স, ব্যাংকিং ও বীমা যাদের আছে তারা জানো ইন্স্যুরেন্স করতে হয়, বিশেষ করে ব্যবসায়ের ক্ষেত্রে আমরা ইন্স্যুরেন্স করি। এখানে ফায়ার ইন্স্যুরেন্স করা ছিল, অগ্নি বীমা করা ছিল। এই কারণে বীমা কোম্পানি আবার 12,000 টাকা ক্ষতিপূরণ দিছে। তাহলে বীমা কোম্পানি যে ক্ষতিপূরণটা দিছে, তাহলে আমাদের অগ্নিবিনষ্ট পণ্য 20,000 টাকা ছিল, কিন্তু বীমা কোম্পানির কাছ থেকে যেহেতু আমরা 12,000 টাকা পেতে যাচ্ছি, আলটিমেট আমাদের অগ্নিবিনষ্ট ক্ষতি আর 20,000 টাকা থাকবে না। কেন? কারণ আমরা তো 12,000 টাকা কম্পেনসেশন বা ক্ষতিপূরণ পাচ্ছি। এই কারণে আমাদের 20,000 টাকা থেকে 12,000 টাকা মাইনাস হবে, 8,000 টাকা হবে। আর বীমা কোম্পানি কিন্তু টাকা এখনো দেয় নাই, তারা কিন্তু টাকা দিবে বলে তোমাকে স্বীকার করছে, তার মানে এটা তোমার দেনাদার বলা যায়, তুমি তার কাছে টাকা পাবে। তাহলে আমাদের সম্পদ বৃদ্ধি পাইছে, চলতি সম্পদ পাশে আমরা কি করবো, আর্থিক অবস্থার বিবরণী চলতি সম্পদ পাশে 12,000 টাকা বসাবো। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা এই ক্রিটিক্যাল যেই বিষয়টা, এটা খুবই একটা ক্রিটিক্যাল বিষয়, বিশেষ করে অগ্নিবিনষ্ট পণ্য, এটা খুবই খুবই একটা ক্রিটিক্যাল বিষয়। প্রায়ই এটা পরীক্ষায় আসে, প্রায় 100% মনে রাখবা এটা পরীক্ষায় আসে। জাস্ট মনে রাখবা, আহ, বিয়ের আগে ব্রেকআপ হওয়া ভালো, বিয়ের পরে ব্রেকআপ হওয়া ভালো না। বিয়ের আগে যদি ব্রেকআপ হয়, মানে বিয়ের আগে যদি আগুন লাগে, শুধুমাত্র দুইটা মানুষ এফেক্টেড হবে। অর্থাৎ সমাপনী মজুত পণ্য মূল্যায়নের আগে যদি আগুন লাগে, জাস্ট দুইটা জায়গায় যাবে। আর বিয়ের পরে যদি ব্রেকআপ হয়, তাহলে দুইটা মানুষের সাথে দুইটা ফ্যামিলিও এফেক্টেড হবে। তার মানে সমাপনী মজুত পণ্য মূল্যায়নের পরে যদি আগুন লাগে, 4টা জায়গায় যাবে। পরের যে আমাদের সমন্বয়গুলো খুবই ইউজুয়াল সমন্বয়, খুবই সহজ সমন্বয়। বিশেষ করে যারা বিজনেস স্টাডিজ এসএসসি থেকে এসেছো, তারা এগুলো অলরেডি জানো, বা ইন্টারমিডিয়েটে যারা বিজনেস স্টাডিজ গ্রুপে এসেছো, তারা কার্যপত্র অধ্যায়ে এই অ্যাডজাস্টমেন্টগুলো করে এসেছো। যদি না পাও, এইটার উপরে আমার অসাম কিছু ক্লাস আমরা নিয়েছি, আমি নিয়েছি ইমার্জিং স্টাডির এই প্ল্যাটফর্মে, অথবা আমার নিজের ইউটিউব চ্যানেল আছে, সেখানেও পাবে, বা ইমার্জিং স্টাডিতে খুব সুন্দর করে আমি নিয়েছি, এখানেই সব কিছু দেওয়া আছে। আমার পার্সোনাল ইউটিউব চ্যানেলও এত সমৃদ্ধ না যতটা আমি আসলে ইমার্জিং স্টাডিতে আসলে করেছি, কারণ এটা আমার পেইড, তারা আমাকে পে করেছে, এই কারণে খুব সুন্দর সুন্দর ক্লাস তোমরা পাবে, দেখে নিও। পরের যেই জার্নালটা আছে, খুবই সহজ কিছু জার্নাল, ঠিক আছে, খুবই সহজ কিছু জার্নাল আমি তোমাদেরকে একটু দেখাই। ধারে পণ্য ক্রয় হিসাবভুক্ত হয়নি, তার মানে তুমি পণ্য ক্রয় করেছো কিন্তু এটা হিসাবভুক্ত হয় নাই, তাহলে এখানে কি হয়েছে, দুইটা জায়গায় যাবে। এটা ক্রয়ের সাথে যোগ হবে, যেহেতু ক্রয় বৃদ্ধি পেয়েছে। বিশদ আয় বিবরণীতে দেখাবো, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের সেকশনে। আর তোমার কিন্তু দায় বাড়ছে, তাই না, পাওনাদার বাড়ছে, অলিখিত ক্রয় নামে পাওনাদারের সাথে যোগ হবে। পরের লেনদেনটা যদি দেখি, ধারে বিক্রয় হিসাবভুক্ত হয়নি, ওই সেম আগের মতো এটা বিক্রয়ের সাথে যোগ হবে আর দেনাদারের সাথে যোগ হবে। এগুলো খুব সিম্পল বিষয়, এগুলো আসলে বোঝার তেমন কিছু বিষয় না। এরপর আসো মুনাফাবিহীন বিক্রয়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মজার জিনিস, আমি বুঝাই দিই। ধরো তোমার গ্রামে একটা দোকান আছে, তো এই দোকানটা তুমি একটা লোক রাখছো বসানোর জন্য একটা লোক রাখছো, কিন্তু ওই বেটা খুব মানে লুজার মানে লুচ্চা, ওই বেটার একটু ক্যারেক্টারের সমস্যা আছে, আলুর দোষ আছে। তো গ্রামের যে সমস্ত মহিলারা তার কাছে দোকানে কিছু কিনতে আসতো, সে তাদের সাথে একটু ফ্লার্ট করতো। দেখা যেত তাদেরকে ফ্রি ফ্রি অনেক সময় জিনিস দিয়ে দিত। এখন সে কি করলো, এক মহিলাকে ফ্লার্ট করার জন্য তাকে 5,000 টাকার পণ্য তাকে দিয়ে দিয়েছে ফ্রি ফ্রি। তাহলে 5,000 টাকার পণ্য কিন্তু তাকে ফ্রি দিয়েছে, এই কারণে সে কিন্তু কোনো রেভিনিউ জেনারেট করেনি, তোমার এই কর্মচারী আয় হয় নাই। এখন এটাকে তোমার কি করতে হবে, আয়টাকে তো ভ্যানিশ করতে হবে, তাই না? এখন আয়টাকে ভ্যানিশ করার উপায় হলো, তুমি এই পণ্য ক্রয় করেছো এটা দেখাবেই না,
অর্থাৎ সে বুদ্ধি করে কি করলো, তাকে দিয়ে তো তুমি গঞ্জ থেকে মাল ক্রয় করে নিয়ে আসো বাজার থেকে, সে বুদ্ধি করে কি করলো, এই 5,000 টাকার পণ্য ক্রয় হিসাবে দেখাই নাই, অর্থাৎ সে যে পণ্য ক্রয় করছে এটা দেখাই নাই। তাহলে এখন তার জন্য সহজ, বিক্রয়ও দেখাবে না। তার মানে আয়টাকে ভ্যানিশ করার জন্য ব্যয়টাকেও ভ্যানিশ করে ফেললো। তার মানে সে ক্রয়ও দেখায় নাই, বিক্রয়ও দেখাবে না। ঠিক আছে, তার মানে মুনাফাবিহীন বিক্রয় যদি থাকে সেখানে আমাদের আয়ও হবে না, ব্যয়ও হবে না। তার মানে আয় থেকে আমরা এটা বাদ দেব, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে আমাদের বিক্রয় থেকে বাদ দেব। আবার একই সাথে আমরা এটা কি করব, ক্রয় থেকেও বাদ দেব, কারণ আমাদের আয়ও হয় নাই, ব্যয়ও হয় নাই। ঠিক আছে, ক্রয় থেকেও বাদ দেব, বিক্রয় থেকেও বাদ দেব। অর্থাৎ তুমি মালিক, তুমি এটা ট্রেস করার কোনো সুযোগ নাই, বা তুমি এটা বোঝার কোনো সুযোগ নাই, কারণ সে ক্রয়ও দেখায় নাই, বিক্রয়ও দেখায় নাই। আশা করি এটা শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। এখানে আরো কিছু আমাদের আহ সমন্বয় আছে। আমরা যদি দেখি, শিক্ষানবির স্যালামি একটা সমন্বয় আছে। শিক্ষানবির স্যালামি 4 বছরের জন্য পাওয়া গেছে। তার মানে অঙ্ক করতেছি 1 বছরের জন্য, 3 বছরের অগ্রিম। তো 4,000 টাকাকে আমরা 4 দিয়ে ভাগ দেব এবং 3 দিয়ে গুণ দেব। অগ্রিম শিক্ষানবির স্যালামি এটা কিন্তু একটা দায়, তাই চলতি দায় পাশে যাবে আর্থিক অবস্থার বিবরণীতে। আবার বিশদ আয় বিবরণীতে এটা আয় থেকে বাদ যাবে, 3 বছরের আয়টা বাদ যাবে। পরের আইটেমটা যদি আমরা একটু দেখি, বিজ্ঞাপন। বিজ্ঞাপনটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিজ্ঞাপনের সাথে একটা জিনিস মনে রাখবা, বিনামূল্যে পণ্য বিতরণ বিজ্ঞাপনের সাথে যোগ হয়। আর বিজ্ঞাপনের অবলোপন অংশটা আমরা পরিচালন ব্যয়ে দেখাই, আর বিজ্ঞাপনের বিলম্বিত অংশটা আমরা বাদ দিই, কারণ বিলম্বিত বিজ্ঞাপন এটা এক ধরনের অবলোপনযোগ্য ব্যয় বা অলিক সম্পদের মতো। তো এখানে দেখো 60% বিলম্বিত করতে পারছে, তার মানে 5,000 টাকার 60% মানে 3,000 টাকা, এটা সম্পদ পাশে যাবে। আর বিজ্ঞাপন থেকে এই বিলম্বিত বিজ্ঞাপনটা বাদ যাবে। মনে রাখবা, বিজ্ঞাপন থেকে বিলম্বিত বিজ্ঞাপনটা সবসময়ের জন্য কি বাদ যায়। তো এখানে দেখো আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সমন্বয়। এখানে বিজ্ঞাপন 20% কিন্তু তোমাকে অবলোপন করতে বলছে। কত পার্সেন্ট অবলোপন করতে বলছে? 20%। তাহলে আমরা যদি 100% থেকে 20% বাদ দেই, তাহলে বিলম্বিত হবে কত পার্সেন্ট? 80%। বিলম্বিত কত পার্সেন্ট? 80%। এই যে দেখো, বিলম্বিত বিজ্ঞাপন 80% বাদ দেওয়া হয়েছে। বিলম্বিত বিজ্ঞাপন বিজ্ঞাপন থেকে বাদ যাবে, 80% বাদ দেওয়া হয়েছে, এবং এই 80% যেটা, সেটা আবার কোথায় যাবে? সম্পদ পাশে যাবে। পরের লেনদেন বিজ্ঞাপন 10,000 টাকা, এটা 5টা আর্থিক বছরের জন্য দেখানো জন্য বলা হয়েছে। তাহলে বিলম্বিত বিজ্ঞাপনটা আমরা বাদ দেব, 8,000 টাকা, এবং বিলম্বিত বিজ্ঞাপন আর একবার আর্থিক অবস্থার বিবরণীর পাশে যাবে, যেহেতু এটা অলিক সম্পদের মতো। পরের লেনদেনটা আছে বকেয়া বেতন। মনে রাখবা, ব্যয় বকেয়া থাকলে যোগ হয়, ব্যয় অগ্রিম থাকলে বাদ যায়। এবং ব্যয় বকেয়া মানে দায়, এটা সবসময় মনে রাখবা। ব্যয় বকেয়া থাকলে চলতি দায়, ব্যয় অগ্রিম থাকলে চলতি সম্পদ, আয় বকেয়া থাকলে চলতি সম্পদ, আয় অগ্রিম থাকলে অনুপার্জিত আয়, চলতি দায়। ভাড়া অগ্রিম, এই যে মাত্র বললাম, অগ্রিম থাকলে বাদ। ঠিক আছে, এবং এটা চলতি সম্পদ পাশে যাবে। এরপর পরের আইটেমটা দেখো, রেওয়া মিলে 10% ঋণ আছে 30,000 টাকা। এটা একটা গুরুত্বপূর্ণ লেনদেন, আমি এটা একটু বুঝাই দিই। আসলে সময় সাপেক্ষ হওয়ার কারণে আমি 4টা লেকচারে এগুলো শেষ করা আসলে খুবই কঠিন। আজকে যেহেতু শেষ লেকচার, আমি চেয়েছিলাম আরও আর্থিক অবস্থার বিবরণের উপরে আরও কিছু ক্লাস নেওয়ার জন্য। যেহেতু আমি লিমিটেড হয়ে গেছি, 4টা লেকচারে এটা শেষ করতে হবে। দেখি আজকের লেকচারটা একটু বেশি করানোর চেষ্টা করব। তো এখানে আমাদের যেটা বলছে, রেওয়া মিলিয়ে 10% ঋণ 30,000। তাহলে 30,000 টাকার 10% কিন্তু এখানে সুদ আছে 3,000। ঠিক আছে, 30,000 টাকার 10% কত হয়? আমরা যদি 30,000 টাকা ধরি, 30,000 টাকা তোমার হলো ঋণ। ঠিক আছে, 30,000 টাকা হলো তোমার ঋণ। তো এখানে তোমাকে বলছে 10% এটার সুদ। তাহলে তোমার আলটিমেট এখানে টাকা আসে কিন্তু 3,000। 3,000 টাকা। ওকে, ঋণের সুদ হয় 3,000। তো ঋণের সুদ 3,000, কিন্তু আমরা এখন কেন এখানে বকেয়া 2,000 লিখলাম? কারণ হইল, 3,000 টাকা ঋণের সুদ এটা ঠিকই আছে, এটার ভিতরে 1,000 টাকা যেই ঋণের যে অংশটা সুদ, সেটা কিন্তু অলরেডি আমরা দিয়ে ফেলছি। এই যে দেখো, এই অংশটা আমি একটু মার্ক করে দেখাই, তোমাদের সুবিধা হবে। দেখো, রেওয়া মিলে ডেবিট পাশে ঋণের সুদ আছে 1,000 টাকা। এই কথার মানে হইল, ঋণের সুদ তুমি 1,000 টাকা অলরেডি দিয়ে দিছো। তাহলে 3,000 টাকার ভিতরে, আমাদের এই 3,000 টাকার ভিতরে ঋণের সুদ আর বাকি আছে কত? 2,000 টাকা।
তাহলে এই ঋণের সুদ 1000-এর সাথে বকেয়া যেহেতু আছে, বকেয়া ব্যয় থাকলে যোগ হয়, এবং এইটা আবার আমরা কি করব, আর্থিক অবস্থার বিবরণী পাশের চলতি দায় পাশে নেব। যদিও এটার সাথে যোগ দিছে, এটা কিন্তু ঠিক না, এটা ঠিক হবে না। এই অংশটা তুমি দীর্ঘমেয়াদী দায় দেখাবা সরাসরি, আর এই অংশটা এটার সাথে কখনোই যোগ করবা না। এখানে যোগ করা আছে, তুমি যে কাজটা করবে এটা চলতি দায় দেখাবা, অর্থাৎ 2000 টাকা দেখাবা চলতি দায়ে, আর 30,000 টাকা দেখাবা দীর্ঘমেয়াদী দায়ে। তো এখানে আর একটা বিষয় আছে, আমি তোমাদেরকে একটু ধরাই দিই। অনেক সময় ঋণের সুদটা এরকম থাকে, বছরের মাঝামাঝি থাকে। হ্যাঁ, এরকম হইতে পারে বছরের মাঝামাঝি অনেক সময় ঋণের সুদটা থাকে। মনে করো জুলাই মাসের 1 তারিখ বা 30শে জুন এরকম থাকতে পারে। সেক্ষেত্রে ঋণের সুদ কিন্তু আমরা অর্ধেক ধরবো তারিখ অনুযায়ী। হুম, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু ঋণের বকেয়া সুদ তখন হবে 500। এই যে পরের লেনদেনটাই আছে, দেখো এই যে নিচের লেনদেনটাই তোমরা পাবা। আমি নিচের লেনদেনটা একটু বড় করে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবা। এই যে আমি যেটা তোমাদেরকে বলতে চাচ্ছিলাম, নিচের লেনদেনটাই, ঠিক আছে, এই নিচের লেনদেনটাই আমি তোমাদেরকে এখন একটু দেখাই, তাহলে তো বুঝতে পারবা। খেয়াল করো শিক্ষার্থীরা, নিচের লেনদেনটা রেওয়া মিলে ঋণ আছে 6%, এবং এটার তারিখ কি দেওয়া আছে, খেয়াল করো তারিখ দেওয়া আছে কি, তারিখটা দেওয়া হলো 1/4/13। তার মানে এটা এপ্রিল মাসের 1 তারিখ ঋণ নেওয়া হয়েছে। তাহলে এপ্রিল থেকে ডিসেম্বরে যদি যাই তাহলে 9 মাস হয়। এপ্রিল পুরা মাস, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তার মানে সুদ হবে 9 মাসে। আর আমাদের বছর আছে কয়টা, 12টা। আর এই অংশটা তো আগের মতোই। তাহলে ঋণের সুদ এখানে আমাদের সরাসরি 900 টাকা টোটাল, তাই। আর বকেয়া ঋণের সুদ যেটা আছে এটা আমরা চলতি দায় পাশে দেখাবো। কোথায় দেখাবো শিক্ষার্থী বন্ধুরা, চলতি দায় পাশে আমরা এই অংশটা দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের আরেকটি আইটেম আছে, বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ একটি আয়, তোমরা জানো। আর আয় বকেয়া থাকলে সেটা সম্পদ পাশে যাবে। তো এখানে বিনিয়োগের সুদ 1000 টাকা, এটা আমাদের আয় হওয়ার কারণে আয় বিবরণীতে এসেছে। আর বিনিয়োগের সুদ বকেয়া যেটা, সেটা চলতি সম্পদ পাশে যাবে। এখানে যোগ করা আছে, তোমরা এভাবে করবে না, এটাকে তোমরা আলাদাভাবে দেখাবে। বিনিয়োগের বকেয়া সুদ নামে সম্পদ পাশে দেখাবা, মানে বিনিয়োগের সাথে দেখানোর দরকার নাই। অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনার সাথে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যোগ হবে। আর রেওয়া মিলের সাথে যেটা আছে পুরাতন সঞ্চিতি, সেটা বাদ হবে। আর অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরার আগে নিট দেনাদার বের করতে হয় অনেক সময়। প্রাপ্য হিসাবের সাথে যদি ধারে বিক্রয় থাকে সেটা যোগ করবা। ফাইনাল দেনাদারের উপরে তোমরা এই অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরবা। তো এখানে অনাদায়ী পাওনা সঞ্চিতি এই ফরম্যাট ছাড়াও আরো একটি ফরম্যাট আছে, সেভাবেও তোমরা করতে পারো। এখানে আমরা যদি দেখি, কুঋণ সঞ্চিতি 5000 টাকায় উন্নতি করতে বলছে। কুঋণ সঞ্চিতি দেখো, এটা হলো একটি কন্ট্রা অ্যাসেট আমরা বলতে পারি। কুঋণ সঞ্চিতি 5000 টাকায় উন্নতি করতে বলছে। রেওয়া মিলে দেনাদার আছে 50,000, অনাদায়ী পাওনা 2000, আর কুঋণ সঞ্চিতি আছে 3000। তাহলে নতুন কুঋণ সঞ্চিতি আমাদের 5000 টাকাই হবে, কারণ আমাদের 5000 টাকায় উন্নতি করতে বলছে। আর যদি বলতো 5000 টাকা দ্বারা উন্নতি করো, তাহলে কিন্তু 8000 হইতো। পুরাতন সঞ্চিতিটা বাদ হবে। এখানে নতুন সঞ্চিতি সমন্বয়, সমন্বয়টা আর্থিক অবস্থার বিবরণীতে আবার সম্পদ থেকে বাদ যাবে। তো আমি মাত্র যে কথাটাই বলছি সেটাই কিন্তু এইখানে তোমরা পাবে। এই লেনদেনটা একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবা। তো এখানে দেখো কি বলছে, কুঋণ সঞ্চিতি আরো বৃদ্ধি করতে বলছে 3000 টাকায়। রেওয়া মিলে দেনাদার 70,000, কুঋণ আছে 2000 টাকা, এবং কুঋণ সঞ্চিতি আছে 4000। তাহলে পুরাতন কুঋণ সঞ্চিতির সাথে আরো 3000 যোগ করে নতুন কুঋণ সঞ্চিতি হবে 7000। তাহলে নতুন কুঋণ সঞ্চিতি 7000, পুরাতনটা বাদ যাবে। আমি কিন্তু এটা ছাড়া আরেকটা ফরম্যাটের কথা বলছি, সেই ফরম্যাটেও তোমরা করতে পারো, কোনো সমস্যা নাই। আর কুঋণ সঞ্চিতি যেটা নতুন আসছে সেটা আমাদের সম্পদ থেকে, সম্পদ পাশে আর্থিক অবস্থার বিবরণী দেনাদার থেকে বাদ যাবে। তারপর হলো আমাদের আসবাবপত্র অবচয়। অবচয় বিষয়টা তোমরা জানো। অবচয় যদি রেওয়া মিলে বলে সরলরৈখিক বা ক্রমহ্রাসমান কিছু না বলে, সেক্ষেত্রে কিন্তু আমরা সরলরৈখিক পদ্ধতিতে অবচয়টা ধরবো। স্পেশাল যদি আমাদের কোনো
ই না বলে। আর অপচয়টা ধরার সাথে সাথে অপচয়টা আমরা একবার পরিচালন ব্যয়ের ভিতরে বসাবো, আবার আর্থিক অবস্থার বিবরণীতে আমরা বসাবো। একবার আর্থিক অবস্থার বিবরণীতে বসাবো। আর একটা বিষয় হলো পুঞ্জীবিত অপচয়, যেটা পুঞ্জীবিত অপচয় একটা দায়। অনেক সময় দেখা যায় আমাদের হ্রাসকৃত মূল্যের উপরে অপচয় ধরতে বলে, যেটা ক্রমহ্রাসমান পদ্ধতি। তো সেক্ষেত্রে দেখবা যে র মিলে আমাদের আগে থেকেই একটা পুঞ্জীবিত অপচয় দেওয়া থাকে। তো সম্পদ থেকে সেই পুঞ্জীবিত অপচয় বাদ দিয়ে হ্রাসকৃত মূল্যের উপরে, যেটাকে আমরা পুস্তক মূল্য বলি, সেই পুস্তক মূল্যের উপরে আমাদের অপচয় ধরতে হবে এবং ওই অপচয়টা আগের পুঞ্জীবিত অপচয়ের সাথে যোগ করে ফাইনাল আমাদের সম্পদ পাশে সম্পদ থেকে বাদ দিতে হবে। তো আমাদের লাস্ট আরো কিছু আইটেম আছে, আমরা একটু দেখি। ভ্যাট সংক্রান্ত কিছু আইটেম আছে এখানে, ভ্যাটের বিষয়ে। তো ভ্যাট দেখো এখানে বলছে 15% ভ্যাট সহ, এবং ভ্যাটের উপরে কিন্তু আমি একটা ক্লাস নিছি লাস্ট লেকচার মেবি ভ্যাটের সাথে সংযুক্ত। আসলে 4টা ক্লাসে আমি চেষ্টা করছি ম্যাক্সিমাম বিষয়গুলো কভার করার জন্য, যেগুলো আসলে বোর্ডে আসে। তো আর্থিক অবস্থার বিবরণী আসলে কমপক্ষে আরো বেশ কয়েকটা ক্লাস হলে ভালো হতো। যাই হোক, তো এখানে ভ্যাট যেহেতু সহ বলছে, ভ্যাট সহ বললে গুণ 15/115, আর এটা কিন্তু নিট ক্রয়ের উপরে হবে। অর্থাৎ ক্রয়ের সাথে যদি তোমার ফেরত থাকে সেটা বাদ দিবা, অলিখিত ক্রয় থাকলে যোগ দিবা। অর্থাৎ ফাইনাল যে ক্রয়ের টাকা, ফাইনাল বিনামূল্যে পণ্য বিতরণ থাকলে বাদ দেবা, বিনা লাভে পণ্য বিক্রয় থাকলে বাদ দেবা। অর্থাৎ ফাইনাল ক্রয়ের উপরে আমরা এই ভ্যাটটা ধরবো। এখানে আমাদের ক্রয় আছে 2,30,000, সেটার উপরে যেহেতু ভ্যাট সহ বলছে, গুণ 3/23 অথবা গুণ 15/115 এভাবে করতে পারো। একইভাবে বিক্রয়ের সাথে যদি কোনো সমন্বয় থাকতো, অলিখিত বিক্রয়, বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা সব যোগ বিয়োগ করে ফাইনাল যে টাকা, সেই টাকার উপরে আমরা ধরবো। এখানে সেই টাকা আর কি নাই, তাই এটার উপরে আমরা ধরলাম। ক্রয় ভ্যাট ক্রয় থেকে বাদ যাবে, মনে রাখবে। আর বিক্রয় থেকে বিক্রয় ভ্যাট বাদ যাবে, এবং এটা বিশদ আয় বিবরণীতে দেখাতে হবে। আর ভ্যাট চলতি হিসাব, অনেক সময় আমাদের ভ্যাট চলতি হিসাব রেওয়া মিলে দেওয়া থাকতে পারে, সেক্ষেত্রে আমাদের খতিয়ান করে নিতে হবে। ক্রয় ভ্যাট ডেবিট পাশে, বিক্রয় ভ্যাট ক্রেডিট পাশে, আর ভ্যাট চলতি হিসাব যেই পাশে থাকে। তো ফাইনাল ফিগারটাই হলো ভ্যাট চলতি হিসাবের ফাইনাল জের। আর যদি না থাকে, যেমন এখানে কিন্তু আমাদের ক্রয় ভ্যাট এবং বিক্রয় ভ্যাট দেওয়া আছে কিন্তু ভ্যাট চলতি হিসাব নাই। তো ভ্যাটটা যদি ডেবিট পাশে হয়, ভ্যাট চলতি হিসাবের জের যদি ডেবিট পাশে হয়, তাহলে এটা সম্পদ পাশে যাবে। আর আমাদের এই অঙ্কে ভ্যাট চলতি হিসাব ক্রেডিট পাশে হবে, কারণ আমাদের বিক্রয় ভ্যাটটা বেশি আছে। তো সেক্ষেত্রে এটা আমাদের দায় পাশে যাবে। তো লাস্ট ক্লাসে কিন্তু আমি এই সম্পর্কে অনেক আলোচনা করছি, বিশেষ করে ভ্যাটের উপরে। ওইটা একটু দেখো তোমরা, আমাদের এই এমার্জিং স্টাডির এই প্ল্যাটফর্মে আছে। তো ভ্যাটের সাথে যদি আমাদের থাকে রেওয়া মিলে, যদি এখানে দেখো, এখানে রেওয়া মিলে কিন্তু ক্রয় বিক্রয় আছে, এবং এর সাথে এক্সট্রা কিন্তু আরো সমন্বয় আছে। যেমন আমি যদি বলি, ক্রয় বিক্রয় আছে 72,000 ক্রয়, আর বিক্রয় হলো 1,20,000। আবার ফেরত আছে, ক্রয় ফেরত হলো 2,000 আর বিক্রয় ফেরত 3,000। আমরা জানি যে ফেরতটা উল্টা পাশে থাকে, ক্রয় ফেরত থাকে ক্রেডিট পাশে, আর বিক্রয় ফেরত থাকে ডেবিট পাশে। আবার এখানে কারবারি বাট্টাও দেখা যাচ্ছে, বেশ অনেকগুলো আইটেম আছে, কারবারি বাট্টা আছে। আবার এখানে ভ্যাট চলতি হিসাবের একটা জেরও দেওয়া আছে, এবং এটা ডেবিট জের। তো একটা ফুল ফরম্যাটের অঙ্ক। তো এখানে আমরা যদি দেখি যে ক্রয়টা আমাদের কত আছে, ক্রয় আমাদের 72,000 আছে। তো সেখান থেকে আমাদের ক্রয় ফেরত 2,000 এবং ক্রয় বাট্টা 1,000 বাদ দিলে আমাদের নিট ক্রয় বের হবে 69,000। এইটার উপরে আমরা ভ্যাট ধরবো, তাহলে ক্রয় ভ্যাট হয় আমাদের 92,000। ওকে। তো আমরা বিক্রয়ের ক্ষেত্রে যদি দেখি, এটা একটু উপরে উঠাই দিই। আচ্ছা, বিক্রয়টা আমাদের কত আছে? বিক্রয় আমাদের আছে এখানে 1,20,000। সেখান থেকে বিক্রয় ফেরত এবং বিক্রয় বাট্টা 5,000 যদি আমরা বাদ দেই, তাহলে 1,15,000 টাকা হয় নিট বিক্রয়, সেটার উপরে ভ্যাট ধরলাম। বিক্রয় ভ্যাট 15,000 আর ক্রয় ভ্যাট হলো 90,000। লাস্ট ক্লাসে কিন্তু আমি এটা আলোচনা করছি। এখন আমাদের ভ্যাট চলতি হিসাব যেহেতু আছে, আমরা এটা খতিয়ান করে নেব, তাহলেই কিন্তু আমাদের ভ্যাটটা কোন পাশে হবে সেটা আমরা কিন্তু এখনই বলে দিতে পারবো। যেমন ভ্যাট চলতি হিসাব ডেবিট পাশে আছে, আবার এখানেও ভ্যাট চলতি হিসাব এর ক্রয় ভ্যাটটা আমাদের ডেবিট পাশে আছে। তাহলে 93,000 হলো আমাদের ডেবিট পাশের ভ্যাট, আর 15,000 টাকা হলো আমাদের ক্রেডিট পাশের ভ্যাট।
তো আমাদের তাহলে আলটিমেট আমরা যদি ভ্যাটের হিসাবটা বলি যে ভ্যাটটা এখন কোন পাশে যাবে, আমাদের ৭৮,০০০ টাকা ভ্যাট ডেবিট পাশে, তার মানে এটা সম্পদ পাশে যাবে। তো এইটাই আমরা একটু নিচে গিয়ে দেখি, এই যে নিচে করা আছে আমি একটু দেখাই, তোমরা তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবা। পুরো বিষয়টা এখানে উল্লেখ করা আছে, খেয়াল করো। একেবারে বিশদ আয় বিবরণীতে আমরা প্রথমে বিক্রয় ১,২০,০০০, সেখান থেকে ফেরত বাদ ৩,০০০, ১,১৭,০০০, কারবারি বাট্টা মানে বিক্রয় বাট্টা বাদ, ফাইনালি আমরা ভ্যাটটা বাদ দিছি। একেবারে ফাইনাল বিক্রয়ের ফাইনাল অ্যামাউন্ট হলো আমাদের ১,০০,০০০ টাকা। তো আমরা ক্রয়ের ক্ষেত্রেও সেম দেখি, ক্রয় আছে আমাদের ৭২,০০০, সেখান থেকে ফেরত ২,০০০ বাদ, ভ্যাট বাদ, বাট্টা বাদ, পরে ভ্যাট বাদ। তো আলটিমেট ক্রয় আমাদের আছে ৬০,০০০। ওকে, তো আমাদের ভ্যাট চলতি হিসাব ডেবিট পাশে আগে ছিল ৯,০০০ টাকা ছিল আমাদের ভ্যাট চলতি হিসাব ৯,০০০। ও আচ্ছা, এখানে বোধহয় একটু ভুল হয়েছে, ভ্যাট চলতি হিসাব এখানে বোধহয় ৯০,০০০ বলছিলাম। দেখি ভ্যাট চলতি হিসাব, আচ্ছা ভ্যাট চলতি হিসাব তো ৩,০০০। ওকে, আচ্ছা এখানে আমাদের ভ্যাটটা দেখো, আমি ৭৮,০০০ কেন বললাম, আমি ৭৮,০০০ কেন বললাম, ৯০,০০০। আচ্ছা ঠিক আছে, এখানে আমাদের এটা বোধহয় তাহলে ভুল আছে। আচ্ছা, এখানে বোধহয় আমাদের ভুল আছে, আমি ভুলটা একটু তোমাদের দেখাই দিচ্ছি। ৬৯,০০০-এর উপরে যে অঙ্কটা করছে এখানে আমাদের একটা শূন্য বেশি পড়ে গেছে, আবার নিচেও কিন্তু ১,১৫,০০০-এর উপরে যে ফিগারটা করছে সেটা আমি একটু চেক করি ক্যালকুলেটরে। নিচেরটা ঠিক আছে, উপরে আমাদের একটা শূন্য বেশি পড়ে গেছে, আমি এটা ঠিক করে দিচ্ছি। এই কারণেই তো বলি এখানে একটা শূন্য বেশি পড়ে গেছে, এই যে এখানে, রাইট। তার মানে ক্রয় ভ্যাটটা হবে ৯,০০০। এখানে একটু ভুল হয়ে গেছিল, যাই হোক সমস্যা নেই, আমি ঠিক করে দিচ্ছি, ওটা ভ্যাট না। তাহলে এখন আসো ভ্যাটের ক্ষেত্রে আমরা কিভাবে করব। আমাদের ভ্যাট চলতি হিসাব ডেবিট পাশে আছে ৩,০০০, ডেবিট পাশে ৩,০০০, তার মানে মোট ডেবিটের ভ্যাট হলো ১২,০০০, আর ক্রেডিটের ভ্যাট বিক্রয়ের ভ্যাট ১৫,০০০, তার মানে ক্রেডিট পাশ বড়, তার মানে ভ্যাট চলতি হিসাবটা দায় পাশে যাবে। কত যাবে? ৩,০০০। আর যদি এটা ডেবিট পাশটা বড় হইতো তাহলে কিন্তু এটা সম্পদ পাশে যেত। তো আসলে ভ্যাটের বিষয়ে লাস্ট ক্লাসে আমি কিন্তু অনেক আলোচনা করছি, তো ওইটা একটু দেখো, তোমরা দেখলে আশা করি পারবা। এখানে দেখো, চালানি কারবারের প্রেরিত পণ্যের ৮,০০০ টাকা বিক্রি করা হয়েছে, এটার উপরে আবার বিক্রয় প্রতিনিধির কমিশন দেওয়া আছে ৫%, আর চালানি কারবারের আমরা পণ্য দিয়েছিলাম ৬,০০০। এই লেনদেনটাও কিন্তু প্রায় আমাদের পরীক্ষায় আসে। চালানি কারবার মানে হলো, ধরো মনে করো একে তুমি কিছু পণ্য দিয়ে আসছো যে আপনি এটা বিক্রি করে দিয়েন, হ্যাঁ, ৮,০০০ টাকার পণ্য তুমি পাঠাইছো, আর এটা সে বিক্রি করছে কত? ৬,০০০। ৬,০০০ টাকা বিক্রি করছে, কিন্তু এইটার উপরে আবার তোমার ৫% কমিশন দেওয়া আছে, তার মানে এটা তাকে তুমি ৩৬০ টাকা কমিশন দিছো, ঠিক আছে। ৬,০০০ টাকার ৫% মানে হলো তোমার ৩০০ টাকা তাকে কমিশন দিছো। তাহলে আলটিমেট তোমার এখানে তুমি যে সে যে বিক্রি করছে, বিক্রয়ের উপরে কমিশন পাইছে, তাই না? তাহলে দেখো, সে এখানে ৮,০০০ টাকার পণ্য বিক্রি করছিল, কিন্তু তাকে তুমি ৬,০০০ টাকা দিছিলা, ঠিক আছে। ৬,০০০ টাকার পণ্য দিছিলা, কিন্তু সে বিক্রি করছে কত? ৮,০০০ টাকায়, হ্যাঁ। তাহলে ৮,০০০ টাকায় যেহেতু বিক্রি করছো, ৮,০০০ টাকার সে কত পার্সেন্ট কমিশন পাবে? ৫%। তাহলে তার কমিশন হলো ৪০০ টাকা, ঠিক আছে। তাহলে আলটিমেট তোমার লাভ হচ্ছে কত? ৭,৬০০ টাকা। মানে সে এটা তোমার বিক্রি করে তোমার কাছে আসলে টাকাটা পৌঁছাবে। আর তুমি কত টাকার পণ্য পাঠিয়েছিলে? ৬,০০০ টাকা। তাহলে আলটিমেট তোমার লাভ হয়েছে ১,৬০০ টাকা। অর্থাৎ তুমি যে পণ্যটা পাঠাইছিলা, ৬,০০০ টাকার পণ্য তাকে পাঠাইছিলা, বলছিলা ভাই এটা বিক্রি করে দিয়ে, ৬,০০০ টাকার পণ্য, হ্যাঁ, এটা সে বিক্রি করছে ৮,০০০, আর বিক্রয় করার কারণে সে ৫% কমিশন পাবে। তাহলে ৮,০০০ টাকার ৪০০ টাকা সে নিয়ে গেল, আলটিমেট তোমার কাছে থাকলো ৭,৬০০, আর এইটার পণ্যের ক্রয় মূল্য ছিল ৬,০০০, আলটিমেট তোমার লাভ হইলো ১,৬০০। এখন এই ১,৬০০ এটা চাবাক,
তোমাদের লাস্ট আমি ক্লাসে আলোচনা করছিলাম, চাবাক এটা পরোক্ষ পরিচালনা আয়ের ভিতরে যায়। চালানি কারবারের মুনাফা, বাট্টা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি। যদিও বর্তমান লেখকগণ এটা পরিচালন আয়ে আর কি ওভাবে অনেকে দেখায় কি সরাসরি আয়ের ভিতর দেখাই ফেলা, অর্থাৎ আগে আমরা আয়টাকে ভাগ করছি পরিচালন আয়, অন্যান্য আয়, এরকম অপরিচালন আয়। এখন অনেক লেখক এটাকে অন্যান্য আয়ের ভিতরে ঢুকাই দিছে, কিন্তু এটা ফ্যাক্ট না। তুমি এটা পরিচালন আয়ের ভিতরে দেখাইতে পারবা, তুমি নোট দিতে পারো। আবার বর্তমান লেখকদের ভিতরে মতো তুমি এটা অন্যান্য আয়ের ভিতরে দেখাইতে পারবা, সমস্যা নেই। তাহলে এটা 1600 টাকা হয়েছে তোমার, 1600 হইল তোমার কি মুনাফা, ঠিক আছে। আর তুমি এই টাকাটা কিন্তু এখনো নগদে পাও নাই, কারণ এই টাকাটা কার কাছে? চালানি কারবারের কাছে। তাহলে তার কাছে তুমি এখনো কত টাকা পাবা? এই যে 7600 টাকা। কত টাকা পাবা? 600 টাকা, ঠিক আছে। হ্যাঁ, 6000 টাকার পণ্য তুমি পাঠাইছো, আর এক্সট্রা হইলো 1600। মোট তুমি 7600 টাকা তার কাছে দাবি করতে পারবা, সে তোমার দেনাদার। তার 400 টাকা বাদে, 400 টাকা তো সে নিয়ে নেবে, ঠিক আছে। 5% যে কমিশন, 8000 টাকার 5% কমিশন, এটা তো সে নিয়ে নেবে, ঠিক আছে। তো এই 7600 টাকা এটা তোমার তার ইনকাম, তার অংশ, মানে 400 টাকা তার অংশ, আর 7600 তুমি পাবা। ওকে, তো নেক্সট আমরা দেখি নেক্সট লেনদেনটা কি আছে। কমিশন চার্জের পূর্ববর্তী নিট লাভের উপর যদি কমিশন দেওয়া হয় তাহলে সরাসরি 5% ধরতে হয়, আর পরবর্তী কমিশন ধরার পরবর্তী মুনাফার উপরে যদি বলে, পরবর্তী বললেই ওই ভ্যাটের মতো গুণ 5/105। যদি পরবর্তী বলে, আমি আবারও লেনদেনটা তোমাদেরকে আবার দেখাই দিচ্ছি, তোমরা তাহলে বুঝতে পারবা এখানে। ওকে, এখান থেকে দেখো, যদি বলে পূর্ববর্তী, পূর্ববর্তী বলে, এখানে দেখো পূর্ববর্তী শব্দটা এখানে আছে, এই যে পূর্ববর্তী যদি বলে তাহলে ঝামেলা কম। পূর্ববর্তী যদি বলে তাহলে সরাসরি 5%, আর যদি বলে কমিশন ধরার পরবর্তী মুনাফার উপরে তাহলে ভ্যাটের মতো গুণ 5/105, ঠিক আছে। এভাবে আর কি করবা। তো এখানে দেখি আমরা লেনদেনের ডিসপুটটা, এটা পরিচালন বিশদ আয় বিবরণীতে যাবে, আর এটা এটা কিন্তু চলতি দায়, মনে রাখবে এটা কি চলতি দায়। ব্যবস্থাপকের যে কমিশন, এটা কিন্তু চলতি দায়ের ভিতরে চলে যাবে। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা এই পর্যন্ত আমরা বুঝতে পারছি, এই পর্যন্ত আমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না, ঠিক আছে। তাহলে সমন্বয়ের বিষয়গুলো আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম, যে কোন সমন্বয়টা কিভাবে যাবে, কোথায় যাবে, কয়ভাবে যাবে, 2বারও যেতে পারে, 4বারও যেতে পারে, সেই বিষয়গুলো আমরা বুঝতে পারলাম। তো শেষ ক্লাসে আমি আজকে মালিকানা সত্ত্ব বিবরণী সম্পর্কে হালকা একটু টাচ দিয়ে যাই। তো আমরা আর্থিক অবস্থার বিবরণী যখন করছি, ওটার ভিতরে কিন্তু আসলে মালিকানা সত্ত্ব বিবরণী চলে আসছে, অর্থাৎ আমরা মালিকানা সত্ত্ব বিবরণী সম্পর্কে জানি। ঈদে আরসি খাই, তোমাদের এইটা বোধহয় অনেকের মনে আছে কিনা আমি জানি না। ঈদে কি খাই? আরসি খাই। এটা হলো মালিকানা সত্ত্বের 4টা উপাদান। মালিকানা সত্ত্বের 4টা উপাদান কি কি? ঈদে আরসি খাই। ই মানে এক্সপেন্স, ই মানে কি? এক্সপেন্স, এক্সপেন্স ব্যয়, এক্সপেন্স মানে কি? ব্যয়, এক্সপেন্স মানে ব্যয়। তো ব্যয় থাকলে কি হবে? মাইনাস। ওকে, ব্যয় থাকলে কি হবে শিক্ষার্থীরা? মাইনাস। ওকে, ডি, ডি মানে কি? ডি মানে উত্তোলন, 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 এটাও কি হবে? মাইনাস। ওকে, এরপর আসো আর, আর মানে রেভিনিউ, রেভিনিউ মানে কি? আয়, আয় হলো প্লাস। আর সি মানে কি? ক্যাপিটাল, ক্যাপিটাল মানে মূলধন, মূলধন কি হবে? প্লাস। তার মানে আয় মূলধন যোগ, আর ব্যয় উত্তোলনটা কি? মাইনাস। মনে রাখবা ঈদে আরসি খাই। আশা করি তাহলে আর কোনোদিন ভুলবা না। তার মালিকানা সত্ত্ব বিবরণীতে আমাদের প্লাসের আইটেমগুলো দেখি। তো তোমাদের মূলধন তো দেওয়াই থাকবে, প্রারম্ভিক মূলধন বা যে নামেই থাকুক, মূলধনের সাথে আমরা অতিরিক্ত মূলধন যদি থাকে সেটা যোগ করব, মূলধনের সুদ থাকলে যোগ করব, নিট লাভ থাকলে যোগ করব। এগুলো আমাদের যোগের আইটেম। এখন দেখি বিয়োগের আইটেম। যদি নিট লাভ না থাকে, নিট ক্ষতি থাকে, নিট ক্ষতি মাইনাস,
উত্তোলনের অনেকগুলা নাম, জীবন বীমা প্রিমিয়াম, আয়কর, এগুলো সব উত্তোলন। উত্তোলনের সুদ থাকলে মাইনাস, জীবন বীমা থাকলে মাইনাস, এবং ফাইনাল যে আমাদের রেজাল্টটা বের হবে সেটাই হলো আমাদের মালিকানা সত্ত্ব বা ওই। এটা হলো আমাদের কি মালিকানা সত্ত্ব বা ওই। তো আশা করি এই বিষয়গুলো তোমরা বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা। আজকে মোটামুটি অনেক ক্লাস নিয়েছে তানজিরুল হোসেন রাব্বি স্যার। তোমরা ভালো থাকবা, নিরাপদে থাকবা। নেক্সট ক্লাসে আমরা আরো কিছু অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো আজকে একটু আমি করে ফেলেছি চালানি কারবারের ওই অংশটা, যেহেতু প্রশ্নটা আমাদের ওপাশে চলে গেছিল। চালানি কারবারের বিষয়টা আমি আবারও বলি যে চালানি কারবারকে তুমি যত টাকার পণ্য পাঠাবা, অর্থাৎ এটা তোমার ক্রয় মূল্য, আর সে যত টাকায় বিক্রি করবে বিক্রয়ের উপরে সে পার্সেন্ট পাবে। পার্সেন্টটা বাদ দেওয়ার পর যে টাকা থাকে সেটা তুমি তার কাছে দাবি করবা। আর তুমি যে পণ্যটা পাঠাইছো ক্রয় মূল্য, এই দুইটা যদি বাদ দাও সেক্ষেত্রে তোমার মুনাফাটা বের হবে। ওকে? আর তার অংশটা বাদ দিয়া তার কাছে যত টাকা থাকবে সেটা তুমি তার কাছে দাবি করবা, ওইটা যাবে সম্পদ পাশে। তো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবা। শিক্ষার্থী বন্ধুরা সবসময় মনে রাখবা যে তোমার ভিতরে একটা সুপ্ত প্রতিভা আছে, সেই প্রতিভাকে তুমি কাজে লাগাবে। তো এই কাজে লাগানোর জন্য তুমি ভালো একটা ফিল্ড খুঁজবে, প্ল্যাটফর্ম খুঁজবে, ইনশাল্লাহ সেই প্ল্যাটফর্ম তুমি পেয়ে যাবে। তো সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।